অর্থনৈতিক ভূগোলের কৃষি যে চ্যাপ্টারটা রয়েছে তারই একটি অংশ কৃষিতে আধুনিক পদ্ধতির প্রয়োগ, যেটা ইংলিশে বলছে মডার্ন ইনপুটস ইন এগ্রিকালচার। সেই নিয়ে আজকে তোমাদের আমি বোঝাবো। তাহলে চলো এবার আমি শুরু করি। কৃষিতে আধুনিক পদ্ধতির প্রয়োগ জিনিসটা কি না, কোনো অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ অপরিবর্তনীয়, অর্থাৎ কোনো অঞ্চলের ভূমির প্রকৃতি, তারপর মৃত্তিকার উর্বরতা, তারপর আমাদের বিভিন্ন জলবায়ু অর্থাৎ তাপমাত্রা, বৃষ্টিপাত, এইগুলো অপরিবর্তনীয় থাকবে, কিন্তু সেখানকার আর্থসামাজিক পরিবেশের পরিবর্তন ঘটিয়ে, অর্থাৎ আর্থসামাজিক মূলধন, অতিমাত্রায় মূলধন, উন্নত সার, বীজ, কীটনাশক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োগ ঘটিয়ে যখন কৃষিকাজের আমূল পরিবর্তন ঘটানো সম্ভব হয়, সেটাকেই বলা হচ্ছে কি কৃষিতে আধুনিক পদ্ধতির প্রয়োগ। তাহলে চলো আমরা একটু দেখে নিই কি কি ভাবে আমরা কৃষিকাজের আমূল পরিবর্তন ঘটাতে পারছি বা পারবো। 1 নম্বর যেটা পয়েন্টটা দেখো, জোতের আয়তন বৃদ্ধি। জোতের আয়তন বৃদ্ধি মানে অর্থাৎ ছোট ছোট জমিতে যদি আমরা চাষ করি সেটা কিন্তু খুব একটা লাভজনক হয় না, তাই ছোট ছোট জমিগুলোকে একত্রীকরণ করে ব্যাপকভাবে চাষাবাদ করার প্রচেষ্টা যদি আমরা করে থাকি, সেক্ষেত্রে আমরা বেশি মূলধন প্রয়োগ করতে পারবো এবং আমাদের কৃষিকাজেরও কিন্তু উৎপাদন অনেকটাই বৃদ্ধি পাবে। দ্বিতীয় যে আমরা পয়েন্টটা দেখতে পাচ্ছি, যন্ত্রপাতির ব্যবহার। তাহলে জমিগুলোকে বা জোতগুলোকে যদি বড় করা যায় তাহলে কি হচ্ছে না, তাহলে আমরা বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করতে পারবো, যেমন ট্রাক্টর, হারভেস্টার, স্প্রেয়ার, পাম্প ইত্যাদি ব্যবহার আমরা করতে পারবো। এতে কি হয় না, কম শ্রমে কম মজুরি দ্বারা বেশি উৎপাদন সম্ভব। যেমন যেটা আমাদের ভারতবর্ষের পাঞ্জাব, হরিয়ানা, এইভাবে যন্ত্রপাতি ব্যবহার করে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে সুফল অর্জন করতে পারছি। এরপর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কি শ্রমিকদের কর্মদক্ষতা। সাধারণত কৃষকরা যদি পুরনো প্রযুক্তির সাহায্যে চাষাবাদ যারা করছে তাদের কিন্তু খুব একটা কৃষিকাজের উন্নতি খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। সেই কারণেই উন্নত দেশগুলোতে কৃষকেরা নানা ধরনের যন্ত্রপাতি ব্যাপকভাবে ব্যবহার করে তাদের দক্ষতাকে বহুগুণ বাড়িয়ে তুলছে, এবং তাই বর্তমানে কি হচ্ছে না, কৃষি সংক্রান্ত শিক্ষায় কৃষকদের পারদর্শী করে তোলা সব দেশেরই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যাতে ফসলের মান এবং হেক্টর পিছু উৎপাদন দুটোই আমরা বাড়াতে। এরপর নেক্সট পয়েন্টটা কি না, বীজ, সার এবং জলসেচ, কীটনাশকের প্রয়োগ। সাধারণত সারা বছর যদি জমি চাষাবাদ করতে হয় তাহলে কিন্তু শুধু বর্ষার জলের উপর নির্ভর করলে চলবে না, তার জন্য কি করতে হবে না, কূপ, খাল, জলাশয় ও নদী থেকে জলসেচ করা আমাদের প্রয়োজন। এছাড়াও ফসলকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের প্রয়োজন মতো কীটনাশক প্রয়োগ করার খুবই জরুরি। এছাড়া কি, উন্নত মানের যদি বীজ আমরা প্রয়োগ করি বা বীজ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু কৃষিকাজের আমূল পরিবর্তন ঘটানো সম্ভব। তারপরের পয়েন্ট হচ্ছে কি জমির উপযুক্ত ব্যবহার, অর্থাৎ প্রয়োজন অনুসারে জমিতে যদি শস্যাবর্তন, শস্য সমন্বয় ব্যবস্থা যদি চালু করা যায় তাহলে কিন্তু আমরা কৃষির উন্নতি সাধন ঘটাতে পারবো। এছাড়া এক ফসলি জমিকে দ্বিফসলি বা দ্বিফসলি জমিকে বহুফসলিতে জমিতে পরিণত যদি করি তাহলে কিন্তু জমির উৎকর্ষ সাধন করা সম্ভব, এবং তার ফলে না কৃষিকাজের একটা আমূল পরিবর্তন ঘটানো সম্ভব। কৃষির উন্নতির ক্ষেত্রে কিন্তু পরিবহনের ভূমিকা অপরিসীম, কেননা কৃষিজাত পণ্য দ্রুত বাজারে বা শিল্প কেন্দ্রে প্রেরণ করার জন্য পরিবহন ব্যবস্থার প্রসার অত্যন্ত জরুরি। এর ফলে কৃষি পণ্যের যোগান বৃদ্ধি করা যায়, দ্রুত হিমঘরে চালনা করে কৃষিজাত ফসলের রক্ষণাবেক্ষণ করা যায়। অনেক ক্ষেত্রে আবার উপযুক্ত পরিবহনের অভাবে কিন্তু ফসল নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণেই কৃষির আমূল পরিবর্তন ঘটাতে হলে কিন্তু পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন অতি অবশ্যই করতে হবে। এই কারণগুলো ছাড়াও আরো কিছু কিছু কারণ যেমন রয়েছে, যেমন কৃষকদের যদি আমরা স্বল্প সুদে ঋণ দান করে দেওয়ার ব্যবস্থা যদি থাকে তাহলে কিন্তু কৃষির উন্নয়ন অতি অবশ্যম্ভাবী সম্ভব। হ্যাঁ, এছাড়াও টেলিকমিউনিকেশনের উন্নতির সুযোগ নিয়ে কিষাণ বিকাশ কল সেন্টার, রেডিও, সংবাদপত্র, টিভির মাধ্যমে কৃষি সংক্রান্ত প্রচার করেও কিন্তু কৃষকদের অনেকটাই উন্নতি, কৃষিকাজে অনেকটাই উন্নতি ঘটানো
সম্ভব। এছাড়াও আমরা আরো কিছু কিছু কারণ কৃষিকাজের উন্নতি ঘটাতে সাহায্য করতে পারে, যেটা হচ্ছে কৃষিক্ষেত্রের ফসল বৈচিত্র্য এবং পরিমাণ বৃদ্ধিতে বায়োটেকনোলজির ব্যবহার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার ইত্যাদি প্রয়োগ করেও কিন্তু আমরা কৃষির মানে অপরিসীম পরিবর্তন কিন্তু আমরা ঘটাতে পারি। এছাড়াও রয়েছে কি না, অনেক ক্ষেত্রে স্যাটেলাইট ম্যাপিং, কম্পিউটারের মাধ্যমে মৃত্তিকার চরিত্র অনুযায়ী বীজ নির্বাচন করা, কৃষিক্ষেত্রে বজ্র হ্রাস করার মতো কর্মপ্রণালীর মাধ্যমে কৃষির উৎপাদন করা সম্ভব বা কৃষির উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এছাড়া সর্বশেষ যে কারণটা, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে কি কৃষি বীমার মাধ্যমে কৃষির উৎপাদ এবং উন্নয়নকে উৎসাহিত করা বা উৎসাহ দেওয়া মাধ্যমেও কিন্তু আমরা কৃষিকাজের আমূল পরিবর্তন ঘটাতে পারি। যেমন ভারতে কয়েকটি এরকম কৃষি বীমা রয়েছে, যেমন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যেটা 2016 সাল থেকে শুরু হয়েছে। এছাড়া ওয়েদার বেসড ক্রপ ইন্স্যুরেন্স, এছাড়া রয়েছে ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স স্কিম ইত্যাদি স্কিমের মাধ্যমে কিন্তু আমরা কৃষিকাজের উন্নতি ঘটাতে পারি। কৃষিতে আধুনিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে কৃষির আমূল পরিবর্তন ঘটলেও ভারতের কৃষিকাজে আধুনিকীকরণের কিছু কিছু সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হচ্ছি। প্রধান যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে কি মানুষের স্বাস্থ্যজনিত সমস্যা, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কীটনাশক প্রয়োগের ফলে মানুষ নানা ধরনের জটিল রোগের শিকার হচ্ছে। খাদ্যের পুষ্টিগুণ আস্তে আস্তে কমছে, ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হচ্ছে। এছাড়াও বাস্তুতান্ত্রিক কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। সেটা কিরকম না, অতিরিক্ত পরিমাণে সার ও কীটনাশক প্রয়োগের ফলে মৃত্তিকায় বসবাসকারী যে উপকারী কীট এবং ব্যাকটেরিয়াগুলো রয়েছে তার সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে। এই অতিরিক্ত কীটনাশক এবং সার প্রয়োগের ফলে কি হচ্ছে না, ভৌমজল এবং ভূমি দূষণে হচ্ছে ভূমি দূষণকে আরো ত্বরান্বিত করছে। আর সার প্রয়োগের পর অতিরিক্ত জলসেচ করার ফলে সেচের অতিরিক্ত জল যখন পার্শ্ববর্তী কোনো জলাশয়ে গিয়ে পতিত হয়, তার ফলে কি হচ্ছে না, জল দূষণ হচ্ছে, যেটা কি আমরা ইউট্রিফিকেশন বলে থাকি। মাত্রাতিরিক্ত কচুরিপানা জলের মধ্যে বেড়ে গিয়ে জলের অক্সিজেনের পরিমাণটা কমিয়ে দিচ্ছে। এছাড়াও কূপ এবং নলকূপের সাহায্যে অতিরিক্ত জলসেচ ভৌমজল স্তরটাকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দিচ্ছে, যেটা ভবিষ্যতে আমাদের পানীয় জলের সংকটকে ডেকে আনছে। এছাড়াও রয়েছে কি মানুষের সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। কৃষিক্ষেত্রে যখনই যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে, এর ফলে কি হচ্ছে, মানুষের কাজ আস্তে আস্তে কমছে, ফলে অর্থাৎ মানুষের কর্মসংস্থানটা কমছে। এর ফলে মানুষের পারিবারিক চাষ ব্যবস্থার অবনতি ঘটছে, ভূমিহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং গ্রাম থেকে ফলে মানুষ শহরের দিকে যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। এবং আধুনিক কৃষির উপকরণ সমূহের সরবরাহ অনেক ক্ষেত্রে আমদানি করতে হয়, বাইরে থেকে আনতে হয়, এবং সব ক্ষেত্রে কিন্তু ওই উন্নত সার, বীজ কিংবা আধুনিক যন্ত্রপাতি সব জায়গায় পাওয়া সম্ভব হয় না। ফলে কৃষকদের মধ্যে অর্থনৈতিক একটা বৈষম্য আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এরপরে যেটা আসছে কৃষিতে প্রযুক্তির উত্তরণ। কৃষিতে যখন উন্নত প্রযুক্তি যখন ব্যবহার করা হচ্ছে, তার উপর ভিত্তি করে কৃষিকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি প্রাচীন বা প্রথাগত কৃষি, যেটাকে ইংলিশে বলছে ট্র্যাডিশনাল এগ্রিকালচার, আর একটা হচ্ছে আধুনিক কৃষি বা মডার্ন এগ্রিকালচার। এবার আমরা দেখে নেব যে এই কৃষিতে প্রযুক্তি প্রয়োগ করে আমরা কৃষিকে কিভাবে একটা শ্রেণী বিভাগ করেছি, সেটা আমরা একটা ছকের সাহায্যে দেখি। উত্তরণের পর কৃষিকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রথাগত কৃষি আর একটা হচ্ছে আধুনিক কৃষি। প্রথাগত কৃষি কাকে বলছে? সাধারণত প্রকৃতপক্ষে জীবন ধারণের জন্য যে কৃষি প্রণালী বা কৃষি পদ্ধতি, তাকে বলা হচ্ছে প্রথাগত কৃষি। এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্থানান্তর কৃষি আর একটা হচ্ছে কি স্থায়ী কৃষি। এই কৃষি ব্যবস্থায় সাধারণত কি না বিভিন্ন ধরনের প্রাচীন যন্ত্রপাতি ব্যবহার করে এই কৃষি ব্যবস্থা এবং অধিক মাত্রায় হচ্ছে শ্রমিককে ব্যবহার করে এই কৃষি পদ্ধতি মানে চালিত হচ্ছে বা এই কৃষি পদ্ধতি প্রচলিত।
দ্বিতীয় যে ভাগটা রয়েছে আধুনিক কৃষি, এই আধুনিক কৃষিকে সাধারণত আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। এই আধুনিক কৃষি পদ্ধতিতে সাধারণত উন্নত ধরনের যন্ত্রপাতি এবং উন্নত সার, বীজ ইত্যাদি প্রয়োগের মাধ্যমে এই আধুনিক কৃষিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে নিবিড় কৃষি বা প্রগাঢ় কৃষি, 2 হচ্ছে ব্যাপক কৃষি বা এর আর একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে কি বাণিজ্যিক কৃষি। এছাড়াও রয়েছে আমাদের বাগিচা কৃষি, এছাড়া মিশ্র কৃষি এবং সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাজার বাগান কৃষি বা এটাকে উদ্যান ও কৃষিও বলা হয়ে থাকে। এইভাবে আমরা কৃষির উত্তরণের পর কৃষিকে এইভাবে আমরা শ্রেণীবিভাগ করেছি। এবার আমরা কৃষির যে বিভিন্ন ধাপে ধাপে কিভাবে উন্নত প্রযুক্তি আমরা ব্যবহার করছি সে সম্পর্কে আমরা একটু দেখে নেব। দেখো, একদম আদিম বা প্রাচীন কালে সাধারণত গরুর সাহায্যে বা পশুর সাহায্যে নাঙ্গল করে এখানে কৃষি জমি তৈরি করা হতো। কিন্তু তারপর যখনই আমরা আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা শুরু হলো, আধুনিকীকরণ যখন আস্তে আস্তে শুরু হলো, তখন কিন্তু আমরা পশু শ্রমের পরিবর্তে নতুন যন্ত্রপাতি অর্থাৎ আধুনিক যন্ত্রপাতি, ট্রাক্টর, পাওয়ার টিলার ইত্যাদির মাধ্যমে কিন্তু কৃষি জমি তৈরির প্রবণতা বৃদ্ধি পেল। বীজ বোনা এবং চারা রোপণের ক্ষেত্রে কিভাবে আধুনিক প্রযুক্তির প্রয়োগ হয়েছে সেটা এবার আমরা দেখব। দেখো, প্রাচীনকালে কিংবা যে সমস্ত অঞ্চলে বা যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত আধুনিক প্রযুক্তির প্রয়োগ এখনো এসে পৌঁছায়নি, সেই সমস্ত ক্ষেত্রে দেখো কায়িক পরিশ্রমের মাধ্যমে মানুষ একটা একটা করে ধানের চারা লাগিয়ে সেখানে গাছ রোপণ করছে। কিন্তু যেখানে যেখানে আধুনিক প্রযুক্তির ছায়া আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই যন্ত্রের ব্যবহার দেখছি কোনো কায়িক পরিশ্রম ছাড়াই অটোমেটিকভাবে কেমন ধান চাষ গাছ লাগানো হয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই ছবির মাধ্যমে সুন্দরভাবে আমরা চারাগুলো খুব খুব কম সময়ে খুব দ্রুতভাবে ধান গাছের চারাগুলো কিভাবে রোপণ হয়ে যাচ্ছে। সার এবং কীটনাশক প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা যন্ত্রের ব্যবহার দেখতে পাচ্ছি। প্রাচীনকালে বা প্রযুক্তির আসার আগে মানুষ সাধারণত হাতে করেই সার, ওষুধ ইত্যাদি জমিতে ধান গাছে বা বিভিন্ন ধরনের গাছে প্রয়োগ করতো। কিন্তু বর্তমানে আর জমি প্রচুর পরিমাণ বড় হওয়ার জন্য বা জোতগুলো বড় হওয়ার জন্য সাধারণত ট্যাঙ্কের সাহায্যে কীটনাশক কিংবা সার, লিকুইড সার ইত্যাদি কিন্তু ট্যাঙ্কের সাহায্যেই স্প্রে করে খুব তাড়াতাড়ি জমিগুলোতে ওষুধ এবং কীটনাশক প্রয়োগ করা সম্ভব হয়। সেচের কাজেও আধুনিক পদ্ধতির প্রয়োগ আমরা এবার দেখে নেব। এবার দেখো যে এমনি সেচ বলতে তো আমরা বিভিন্ন ধরনের যে পাম্পিং সেট রয়েছে, ক্ষুদ্র সেচ ব্যবস্থা রয়েছে, খালের মাধ্যমে সেচ রয়েছে, এছাড়াও যে আধুনিক পদ্ধতিগুলো রয়েছে ছিদ্রযুক্ত হোস পাইপ, ছিদ্রযুক্ত ড্রেনেজ পাইপ ইত্যাদির সাহায্যে জলসেচ করা হয়ে থাকে। কিন্তু আমরা যে ছবিটায় দেখতে পাচ্ছি এই সেচ কাজের যে সিস্টেমটা এটাকে বলা হয় কি হাইড্রোপনিক পদ্ধতি। এই পদ্ধতির বিশেষ বৈশিষ্ট্য কি, দেখো এখানে কিন্তু একদম সরাসরি মৃত্তিকার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই পাইপের মধ্যে মাটি দিয়ে পাইপগুলোর মধ্যে মাটি দেওয়া আছে এবং তার মধ্যেই গাছ লাগানো হয়েছে এবং মাটি ছাড়াই গাছে জল এবং সার দেওয়া হচ্ছে। এখানে জল এবং সার এবং পাইপের মধ্যে সামান্য পরিমাণ মাটি রয়েছে, এর মাধ্যমেই দেখো একটা জায়গায় কৃত্রিমভাবে কি সুন্দরভাবে মানে র্যাক তাক করে করে সুন্দর করে এখানে স্বাভাবিক উদ্ভিদ আমাদের বিভিন্ন ধরনের সবজি চাষ সম্ভব হয়েছে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি, এই যে সিস্টেমে গাছগুলোতে জল দেওয়া হচ্ছে সেই সিস্টেমটাকে বলা হচ্ছে কি হাইড্রোপনিক সিস্টেম। এটা হচ্ছে কি কৃষি পদ্ধতির মানে আধুনিক প্রযুক্তির একটা প্রয়োগ, সেটা আমরা দেখতে পাচ্ছি। শস্য ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে আমরা আধুনিক যন্ত্রের প্রয়োগ যেটা দেখতে পাচ্ছি। আগেকার দিনে প্রাচীন পদ্ধতি যখন কৃষিকাজ হতো তখন কিন্তু বাঁশের পাটার উপরে ধান গাছ, গম গাছ ইত্যাদি আছাড় মেরে মেরে আমাদের গাছ থেকে শস্যটাকে দানা শস্যটাকে আলাদা করা হতো। কিন্তু আধুনিক প্রযুক্তির প্রয়োগের পর বা আধুনিক পদ্ধতি
প্রযুক্তি আসার পর সেখানে নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে। সেখানে শস্য ঝাড়াইয়ের জন্য যে মেশিনটি এসছে সেটাকে বলা হচ্ছে কি শটার মেশিন। এই শটার মেশিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি না, বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের দানা শস্যগুলোকে, বিভিন্ন সাইজের দানা শস্যগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা এবং রং অনুযায়ী তাদেরকে ভাগ করা ইত্যাদি বিভিন্নভাবে পুরো উৎপাদিত ফসলগুলোকে বিভিন্ন সাইজ, বিভিন্ন রং, বিভিন্ন আকার অনুযায়ী ভাগ করা হয়েছে। এটাকে বলা হচ্ছে শটার মেশিন। এই শটার মেশিন আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। কালার শটার, অর্থাৎ যেটা সবজির দানা শস্যের শুধুমাত্র কালার বাছাই করায়। আবার হচ্ছে ডায়ামিটার, অর্থাৎ আকার যেগুলো বেছে বেছে বড় দানা শস্যগুলো একদিকে, মাঝারিগুলো আর একদিকে, আর ছোটগুলো আর একদিকে, এইভাবে ডায়ামিটার অনুযায়ী যেগুলোকে ভাগ করা হচ্ছে। এছাড়াও কি না আমাদের এই যন্ত্রের সাহায্যে আমাদের বিভিন্নভাবে খুব সহজেই মানুষের পরিশ্রম ছাড়াই কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজে প্রচুর পরিমাণ দানা শস্যকে আমরা গুছিয়ে বা আমরা শ্রেণী বিভাগে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এবার আমরা দেখে নেব শস্য উত্তোলন বা আহরণের ক্ষেত্রে কিভাবে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটেছে বা কিভাবে যন্ত্র কাজ করছে সেটা আমরা দেখে নেব। দেখো এখানে কিন্তু একটা জিনিস ছবিতে দেখতে পাচ্ছ, ফসল কাটা হচ্ছে এবং এই মেশিনের মাধ্যমে সেই গাছ থেকে দানা শস্য আলাদা হচ্ছে এবং সেই দানা শস্য আবার ট্রাকের মধ্যে সঞ্চিত হচ্ছে, অন্য জায়গায় সঞ্চিত হয়ে যাচ্ছে। একসঙ্গে সব কাজ, অর্থাৎ গাছ কাটা, ফসল মানে দানা শস্য ঝাড়াই এবং সংরক্ষণ সব একসঙ্গে হচ্ছে যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রটাকে বলা হচ্ছে কি কম্বাইন্ড হারভেস্টার। কত অল্প সময়ে এই বিশাল দানা শস্যকে আমরা কাটা থেকে, ঝাড়া থেকে তারপর বস্তাবন্দি করা পর্যন্ত কত সহজেই আমরা এই কাজটা এই কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে। এবার আমরা ছবিতে যে যন্ত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি হে রেক মেশিন, অর্থাৎ খড়ের আঁটি বাঁধার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে কিন্তু কোনো কায়িক শ্রমের কোনো প্রয়োজন হচ্ছে না। জমি থেকে যে গাছগুলো কাটা হয়েছে সেখানে অটোমেটিকভাবে আঁটি বাঁধা হয়ে গাড়িতে উঠে যাচ্ছে এই যন্ত্রের সাহায্যে। এত সহজে এবং এত কম সময়ের মধ্যে যে কাজটা সম্পন্ন করছে যে যন্ত্রটি, সেটাকে বলা হচ্ছে কি হে রেক মেশিন। এই হে রেক মেশিন ছাড়াও বেইলার ও বিগ বেইলার, হে টেডার, তারপর মাওয়ার প্রভৃতি যন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা এই খড়ের আঁটি সহজেই বাঁধা সম্ভব। ধান, গম, তুলা, সর্ষে, তিল ইত্যাদি এই জাতীয় শস্য আহরণের পর যেসব গাছের খড়গুলি এমনি মাঠে পড়ে থাকে সেগুলোকে বান্ডিল করা এবং বান্ডিলগুলিকে অন্যত্র সরানোর কাজে কিন্তু এই যন্ত্র দারুণ ভাবে কাজ করে থাকে এবং খুব কম সময় খুব দ্রুততার সঙ্গে এই যন্ত্র কাজ করে। কৃষি পদ্ধতির বিভিন্ন ধাপে প্রযুক্তির যে আমরা প্রয়োগগুলো দেখলাম সেগুলো ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা অনেক আধুনিক যন্ত্রপাতি দেখতে পাই। যেমন হচ্ছে পাত্রে শস্য বন্দি করা, অর্থাৎ মাঠ থেকে যে আমরা দানা শস্য তুলে আনছি সেগুলোকে পাত্রে বন্দি করা। দুধ নিষ্কাশন, অর্থাৎ বিভিন্ন ধরনের যে রয়েছে আমাদের গবাদি পশু পালন করা হয়, সেখানে দুধ দোয়ানোর জন্য বা দুধ নিষ্কাশনের জন্য সেখানে পাম্পিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে। কৃত্রিম উপায় প্রযোজনের ক্ষেত্রেও যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে, বা পতঙ্গ প্রতিপালন, বিশেষ করে মধু চাষ, মৌমাছি চাষের জন্য আমরা বিভিন্ন ধরনের কৃত্রিম যন্ত্রপাতির প্রয়োগ দেখি। দূর সংযোগের জন্য আমরা যন্ত্রপাতি, অর্থাৎ দূরের মাধ্যমে মানে খুব দূর থেকেই কোন জমিতে কি ধরনের ফসল চাষ করা হবে বা জমির পরিমাণ কতটা, কিভাবে সার প্রয়োগ ইত্যাদি কীটনাশক প্রয়োগ করা সম্ভব, দূর থেকেই সংযোগ ঘটিয়ে দূর সংযোগের মাধ্যমেই জমির গুণাগুণ বিচার করা সম্ভব হয়েছে। এছাড়া মাটির গুণাগুণ পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রের প্রয়োগ, যা আমাদের কৃষি পদ্ধতির উন্নতির বা অগ্রগতির সহায়তা হয়েছে, যেটাকে বলা হচ্ছে কিনা কৃষি পদ্ধতির আধুনিক প্রযুক্তির প্রয়োগ, যেটাকে বলা হয় আধুনিক প্রযুক্তির প্রয়োগ। অর্থাৎ মাত্রাতিরিক্ত পরিমাণে যন্ত্রপাতির ব্যবহার বা যান্ত্রিকীকরণের ব্যবহারের ফলে আমাদের কি প্রভাব পড়ছে সেটা আমরা দেখে নেব।
এর ফলে আমরা কিছু সুফলও আমরা যেমন দেখতে পাবো, তেমন কিছু কুফলও আমরা দেখতে পাই। তো সুফলগুলো কি না, ফলনের হার বৃদ্ধি, যন্ত্রপাতি মাত্রাতিরিক্ত পরিমাণ যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফলনের হার এবং পরিমাণ দুটোই বৃদ্ধি পাচ্ছে। আর হচ্ছে কি না, অনুমান করা হয়েছে যে 2050 সালে কৃষি জমির পরিমাণ অনেক হ্রাস পাওয়া সত্ত্বেও উৎপাদন কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে শুধুমাত্র এই যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে। এছাড়া কি না, কৃষকের আয় বৃদ্ধি পেয়েছে। কৃষক যেহেতু প্রচুর পরিমাণে ফসল উৎপাদন সম্ভব হয়েছে, উৎপাদনের মাত্রা যেহেতু বেড়েছে, তাই কৃষকের আয়ও স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া কি, জমির মান উন্নয়ন ঘটেছে, অর্থাৎ যেগুলো বন্ধা জমি কিংবা পতিত জমি, যেগুলো অনুর্বর জমি, সেগুলো উৎপাদনশীল জমিতে পরিণত করা সম্ভব হয়েছে বা উন্নত পরিমাণে কৃষি জমিতে রূপান্তরিত করা সম্ভব হয়েছে। এছাড়াও কি না, সুনির্দিষ্ট কৃষির প্রয়োগ করা হয়েছে, কি শস্য উৎপাদন প্রণালীতে পরিবর্তন এসেছে, যেমন বিশাল কৃষিক্ষেত্রের মধ্যে ভৌগোলিক স্থানের চরিত্র অনুযায়ী নির্দিষ্ট অংশে নির্দিষ্ট শস্য উৎপাদন করা, একে বলা হয় সুনির্দিষ্ট বা যথাযথ কৃষির প্রয়োগ। অর্থাৎ কোন অঞ্চলে কোন ধরনের ফসল চাষ করলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যাবে, সেটাও আমরা এই আধুনিক যন্ত্র প্রয়োগের মাধ্যমেই সেটা সম্ভব হয়েছে। এছাড়া তথ্য বিশ্লেষণও সম্ভব হয়েছে। তথ্য বিশ্লেষণ অর্থাৎ স্বয়ংক্রিয় যান্ত্রিক যোগাযোগ ব্যবস্থা, কৃষি খামারে যাবতীয় কৃষি সংক্রান্ত তথ্য ভাণ্ডার তৈরি করা হয়েছে। সেই তথ্য বিশ্লেষণ করে কৃষিজ দ্রব্য উৎপাদনের অভিমুখ বদলানো সম্ভব। অর্থাৎ এই তথ্য বিশ্লেষণের মাধ্যমে যে অঞ্চলে যে ফসলটা উৎপাদন হতো, সেখানে হয়তো আরো অন্য ফসল কৃষি মানে অন্য ফসল চাষ করে তার উৎপাদন হয়তো আগের ফসলের তুলনায় অনেক বেশি উৎপাদন পাওয়া সম্ভব হয়েছে বা ফলনের উৎপাদন অনেক বেশি বাড়ানো সম্ভব হয়েছে। এছাড়া শিল্প অর্থনীতির উপরও পরোক্ষ প্রভাব রয়েছে। যান্ত্রিকীকরণের জন্য কৃষির ব্যাপক অগ্রগতি পরোক্ষভাবে কিন্তু নগরায়ন এবং শিল্প অর্থনীতির বিকাশ ঘটাতে কিন্তু পরোক্ষভাবে আমাদের সাহায্য করেছে। এছাড়াও জীবিকা সত্তা ভিত্তিক কৃষির বাণিজ্যিক কৃষিতে রূপান্তর হয়েছে। ফলে যেটা জীবিকা সত্তা ভিত্তিক ছিল, অর্থাৎ শুধুমাত্র মানুষের প্রয়োজনে যে চাষাবাদটা হতো, সেটা কিন্তু আস্তে আস্তে বাণিজ্যিক ভিত্তিতে কৃষিতে রূপান্তরিত, অর্থাৎ বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদে করা সম্ভব হয়েছে। অর্থাৎ এই সুফলগুলো কিন্তু কৃষিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এবার কৃষিতে যান্ত্রিকীকরণের প্রভাবে আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা একটু দেখে নিই। বেকারত্ব বৃদ্ধি, অর্থাৎ অদক্ষ কৃষি শ্রমিক কাজ হারিয়েছে, ফলে বেকারত্ব বাড়ছে। এই বেকারত্ব সামাজিক সমস্যা তৈরি করেছে। পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি করছে, যেহেতু অতিরিক্ত পরিমাণ কীটনাশক, অতিরিক্ত পরিমাণে সার ইত্যাদি প্রয়োগ হচ্ছে, সেই কারণে কৃষিতে হচ্ছে ডিজেল চালিত ট্রাক্টর ও অন্যান্য যন্ত্রপাতি যেহেতু চালনা হচ্ছে, সেই কারণে বায়ু দূষণ, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণও মাত্রা বাড়ছে, অর্থাৎ টোটালি পরিবেশ দূষণের মাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর যে সমস্যাটার সম্মুখীন আমরা হচ্ছি, সেটা হচ্ছে কি দেশি জাতের বীজের প্রাধান্য হ্রাস, অর্থাৎ দেশি জাতের বীজের জায়গা ক্রমশ দখল করে নিচ্ছে উচ্চ ফলনশীল সংকর জাতের বীজ। এর ফলে কি হচ্ছে না, উৎপাদিত দ্রব্য স্বাদ এবং উপকারিতায় কিন্তু দেশি জাতের বীজের উৎপাদিত দ্রব্যের সমকক্ষ হতে পারছে না, এবং এর ফলে কি হচ্ছে, মানুষ কিন্তু ওই আস্তে আস্তে কিন্তু দেশি জাতের যে একটা গুণ, সেটা বা মানুষের যে শস্যের যে স্বাদ, সেটা আস্তে আস্তে মানুষ হারাচ্ছে। এছাড়াও রয়েছে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, অর্থাৎ যান্ত্রিকীকরণের ফলে কৃষিক্ষেত্রের যে প্রসার বন বিনাশের কারণ হয়ে উঠছে, ফলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। যেহেতু যন্ত্রপাতির সাহায্যে খুব সহজেই চাষ করা সম্ভব, তাই বন কেটে কৃষি জমিতে বন কেটে কৃষি জমিতে পরিণত করা হচ্ছে, ফলে আস্তে আস্তে পরিবেশের ভারসাম্যটা নষ্ট হচ্ছে। এছাড়া দ্রুত মৃত্তিকা ক্ষয় হচ্ছে, যেহেতু বন ধ্বংস হয়ে যাচ্ছে এবং কৃষিতে যান্ত্রিকীকরণ অর্থাৎ ভারী ভারী যন্ত্রপাতি যেহেতু ব্যবহার হচ্ছে, সেই কারণে দ্রুত মাটির কিন্তু ক্ষয় হচ্ছে, এবং যে মৃত্তিকা ক্ষয় কিন্তু আমাদের ভবিষ্যতে আমাদের কৃষিক্ষেত্রে যে মৃত্তিকার উর্বরতা হ্রাস করতে কিন্তু যথেষ্ট সাহায্য করছে, বা পরোক্ষভাবে কৃষিরই ক্ষতি ডেকে আনছে। কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। থ্যাংক ইউ।